শুভেচ্ছা। মাছরাঙা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সাব্বির আহমেদ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সৈনিক আব্দুল মতিনের মরদেহ আজ দুপুর 12টায় রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বুধবার সকালে দীর্ঘ সংগ্রামী জীবনের ইতি টেনে চিরতরে বিদায় নেন আব্দুল মতিন। তার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরো জানাচ্ছেন আনোয়ার হোসেন। ভাষাকে মর্যাদা দিতে শিখেছে, ভাষাকে কোনো গুরুত্ব দিত না, এখন ভাষা জীবন্ত হয়ে গেছে। ভাষা মতিন, দেশ জুড়ে এ নামেই তার খ্যাতি। 52 ভাষা আন্দোলন থেকে যে সংগ্রামী জীবনের শুরু, তার অবসান হলো 88 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। আগস্টের মাঝামাঝি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে আব্দুল মতিনকে ভর্তি করা হয় এখানে। এর দুদিন পরই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়, কিন্তু তাতেও অবস্থার খুব একটা পরিবর্তন না হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার থেকে অবনতি হতে থাকে তার শারীরিক অবস্থার। শেষ পর্যন্ত বুধবার সকালে হার মানেন মৃত্যুর কাছে। প্রথম কথা, ওনার বয়স, he was 88, ওটা ওনার বিরুদ্ধে ছিল। ওনার বাইপাস সার্জারি ছিল, ওনার ডায়াবেটিস ছিল, ওনার রিনাল ফেলিয়ার ছিল। তো এত অসুবিধা সত্ত্বেও আমরা ঝুঁকি নিয়ে অপারেশন করলাম এবং প্রথম দিকে কিছু রেসপন্স হলো, কিছু ইমপ্রুভমেন্ট হলো। গত শুক্রবার দিন ভেন্টিলেটর দেওয়ার পর থেকে আর তেমন কোনো উন্নতি হয় নাই। জীবদ্দশায় দেশের জন্য নিজেকে উৎসর্গ করা এই ভাষা সৈনিক মৃত্যুর পরও থাকতে চেয়েছেন অমর। তাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন দেহ, সন্তানকে দিয়ে গেছেন চোখ। এমন নির্দেশনা দিয়ে তিনি একটি চিঠিও রেখে গেছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে হস্তান্তর করা হবে, কারণ উনি তার দেহকে চিকিৎসা গবেষণার কাজে ব্যবহারের জন্য দান করে গিয়েছেন। ভাষা মতিনের মৃত্যুর খবরে হাসপাতালে ভিড় করেন সমাজের নানান স্তরের ব্যক্তিবর্গ। রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি, স্বজন থেকে শুরু করে সহযোদ্ধা, সব অঙ্গনের মানুষ শোকে কাতর তার চলে যাওয়ার খবরে। উনি যেভাবে কথা বলেছেন সরকারের সঙ্গে এবং জনতার সঙ্গে, অত সাহস নিয়ে কথা বলার আমাদের ছিল না। 52 ভাষা আন্দোলনের একটি মূল ব্যক্তি যদি চিহ্নিত করতে হয়, আব্দুল মতিনকে আমি 1 নম্বরে রাখতে চাই। এই জন্য যে তিনি তখন বাম রাজনীতির সঙ্গে যুক্ত না হয়েও ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হিসেবে রাষ্ট্রভাষা ভাষা আন্দোলনের তাৎপর্যপূর্ণ দিকটি অনুধাবন করতে পেরেছিলেন। চিরস্মরণীয় এই বাংলাদেশ যতদিন টিকে থাকবে, বাঙালি, প্রত্যেকটা বাঙালি যেন ভাষা মতিন হয়ে কথা বলছে। জনগণের মুক্তি, জনগণের ভালো, জনগণের সুযোগ সুবিধা, এই বিষয়ে সে আকাঙ্ক্ষা করত এবং সবসময় সব মানুষকে সেইটা করার জন্য, আগায় নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানাত। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার বেলা 12টায় আব্দুল মতিনের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তার দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হবে। তার আগ পর্যন্ত মরদেহ থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘরে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিম্ন আদালতে 21 বছরে শেষ হওয়া একটি মামলায় অপচয় হয়েছে 19 বছর 2 মাস। এই অপচয়ের মধ্যে 14 বছর 2 মাসের জন্য দায়ী আদালত। আইন কমিশনের একটি প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। কমিশনের হিসাব মতে সময়ের অপব্যয় না হলে মামলাটি 2 বছরেই নিষ্পত্তি হতো। বিলম্বিত বিচার নিয়ে নূর সিদ্দিকীর 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্ব আছে। মামলার শিরোনাম রাষ্ট্র বনাম হেলেনা পাশা ও অন্যান্য। ভেজাল প্যারাসিটামল খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় রাষ্ট্রবাদী হয়ে মামলাটি করেছিল 1993 সালে। দীর্ঘ 21 বছরে মামলাটি শেষ হয়েছে নিম্ন আদালতে। অস্বাভাবিক এই দেরির কারণ অনুসন্ধান করতে গিয়ে আইন কমিশন পেয়েছে ভয়াবহ কিছু তথ্য, যেমন উচ্চ আদালতে রুল জারি ও নথি তলবের কারণে নিম্ন আদালতে মামলাটি স্থগিত হয়ে পড়েছিল 14 বছর 3 মাস। হাইকোর্টের রিভিশন নিষ্পত্তির পর মামলার নথি উপস্থাপন না করায় অপচয় হয়েছে 1 বছর 11 মাস।
রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ায় 2 বছর 1 মাস এবং আসামি পক্ষের সময় চেয়ে আবেদন করায় 11 মাস বিলম্বিত হয়েছে মামলাটি। আইন কমিশনের ভাষায় মামলাটি নিষ্পত্তিতে অহেতুক নষ্ট হয়েছে 19 বছর 2 মাস। অপব্যয়িত হয়েছে 19 বছর 2 মাস। তো এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। কমিশন মামলাটিতে সময় অপব্যয়ের হিসাব সহ সুপারিশ পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ে, যেখানে বলা হয়েছে হাইকোর্টের মামলা ব্যবস্থাপনার চরম ব্যর্থতার কারণে ক্ষতিগ্রস্ত পক্ষ প্রায় 1.5 যুগ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। অরিজিনাল কোর্টে মামলা মোটে শেষ হলো, এরপরে যদি আপিল হয়, যদি হয়, তাহলে হাইকোর্টে কত বছর লাগবে আমরা জানি না। আবার সেখান থেকে যদি আপিল বিভাগে যায় সেখানেও অনেকটা সময় লাগার কথা। আমি নিশ্চয়ই এই ব্যাপারটা জানার চেষ্টা করব, এরকম কেন হলো, এটাকে বন্ধ করা যায় কিনা সেটা আমরা খতিয়ে দেখব। কমিশন মনে করে বিচার সংশ্লিষ্টরা দীর্ঘদিনের এই অপচর্চা থেকে বের হয়ে আসতে না পারলে বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো সম্ভব নয়। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশের রপ্তানি তালিকায় আছে ক্যাপ বা টুপি, যা রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা আর মধ্যপ্রাচ্যে। রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জিন্নুরাইন আহসানের ক্যামেরায় হিরজুন মিডিয়ার 4 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন 2য় পর্ব। দৈনন্দিন জীবনযাত্রায় কিংবা রাজপথে, খেলার মাঠে অথবা গ্যালারিতে বিশ্বের সব বয়সের সব ধরনের মানুষের কাছেই ফ্যাশনের জনপ্রিয় এক অনুষঙ্গ ক্যাপ। তাই তো বিশ্বে প্রতি বছর ক্যাপই বিক্রি হয় 30 কোটি পিস। বলা হয় 2015 সাল নাগাদ এর বাজার 700 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বিশাল এই বাজারে বাংলাদেশের পদচারণা মূলত 90-এর দশক থেকে কোরীয় মালিকানার কোম্পানি দাদা ক্যাপের হাত ধরে। সেই পথ চলায় এখন বাংলাদেশ বছরে 5.5 কোটি ডলারের ক্যাপ রপ্তানি করছে। আশা চলতি বছর আরো বাড়বে। কোরিয়ানদের কাছ থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে আমরা ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটির আমরা ক্যাপ তৈরি করতে পারি এবং এই ক্যাপ একচাটিয়াভাবে আমরা আমেরিকান মার্কেটকে দখল করতে পারি। দাদা সহ ছোট বড় মিলে 12টি প্রতিষ্ঠান এখন ক্যাপ তৈরি ও রপ্তানির সাথে জড়িত। যে শিল্প শুধু বিদেশি মালিকানার প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে ছিল, এখন সেখানে জায়গা করে নিচ্ছেন দেশি উদ্যোক্তারাও। লায়ন স্টার নামের এই কারখানা প্রথম শতভাগ দেশীয় ক্যাপ রপ্তানিকারক প্রতিষ্ঠান। দিনে তারা 10,000 ক্যাপ তৈরি করছেন ইউরোপ, আমেরিকার বিভিন্ন ব্র্যান্ডের জন্য। এমবো আছে, নোডা ওয়াশিং আছে, এইভাবে পার্ট বাই পার্ট আর কি একটা সেকশন থেকে আর একটা সেকশনে যায়, এটা ফিটিং হয়। ফিটিং হওয়ার পরে ইন্সপেকশন হওয়ার পরে তারপরে এক্সপোর্ট যায়। পার ডে আমাদের 10,000 পিস ক্যাপাসিটি আছে। আমরা সামনের দিকে হয়তো 15,000 পিস বা 20,000 পিস পার ডে ক্যাপাসিটি করব। বাংলাদেশে তৈরি ক্যাপ এখন রপ্তানি হয় বিশ্বের 20টি দেশে। পণ্য তালিকায় আছে কটন, নেট থেকে শুরু করে পাট, এমনকি চামড়ার তৈরি ক্যাপও। ধরনও অনেক। প্রচলিত বেসবল ক্যাপ তো আছেই, তৈরি হয় কাউবয় হ্যাট, ফিশিং হ্যাট আর গলফ ক্যাপও। প্রতি বছর এই ব্যবসা 10 থেকে 12 ভাগ হারে বাড়ছে। প্রসপেক্ট আছে, এখনো বিদেশ থেকে অনেক ইনভেস্টমেন্ট এখানে আসতে চায়। তা যদি অ্যাসুরেন্স পায়, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস, তাহলে এখানে অনেক ইনভেস্টমেন্ট এখনো আসতে চায়। উদ্যোক্তাদের আশা, স্বাভাবিক শ্রম পরিবেশ নিশ্চিত করা গেলে এই খাতে বিদেশি ক্রেতার আগ্রহ ও বিনিয়োগ দুটোই বাড়বে। হিরজুন মিরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবার প্রাইম ডিস্ট্রিবিউশন খেলা সংবাদ। আইসিসির পরীক্ষাতে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী। এমন খবরে বেশ অবাক হয়েছেন সোহাগ। আমি ওইখানে টেস্ট যেটা দিয়ে আসছি সেই হিসাব করলে মানে আমার মনে হয় না কোনো নেগেটিভ কোনো মানে রেজাল্ট আসার কথা, কারণ ওইখানে যে ডাক্তার ছিল যারা টেস্ট করবে তারাই একটা আশ্বাস দিচ্ছে যে মনে হয় না এরকম 15 ডিগ্রি ওভার হবে। তারা বলছে হয়তো 8 থেকে 9 ডিগ্রি এরকম হইতে পারে, বাট 15 ডিগ্রি ওভার হবে না। তো এখন দেখতেছি খারাপ রেজাল্ট আসছে, বাট এখনো বোর্ড থেকে কোনো কিছু কেউ জানাইতেছে না। অবাক মানে আমি ধরতে গেলে আকাশ থেকে পড়লাম আর কি এরকম টেস্ট আর কি। এটা তাহলে হয়তো আমি এখন বলতে পারি যে মানে জোর করেই হয়ে গেল এরকম কোনো, যেহেতু এরকম কোনো একটা রেজাল্ট আসছে, অবশ্যই বোর্ড, তাই না বোর্ড কতটুকু হেল্প করে, অবশ্যই আমার মনে হয় হেল্প করবে বোর্ড। দর্শক, এই ছিল মাছরাঙা সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।